বাহ, এই বিল তো আগে কখনো দেখিনি। আর এইখানে দেখি নানান ধরনের মাছের সমারোহ। বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। যাই যাই, মাছ ধরা শুরু করি। আরে, এসব কি হচ্ছে? এ কি, মাছগুলো এত বড় হচ্ছে কেন? এসব কি হচ্ছে? আরে আরে, আমার জালটা তো ছিঁড়ে গেছে। এখন আমি মাছ ধরবো কিভাবে? তোর আর কোনোদিনও মাছ ধরা হবে না। হা, 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 হা। কে কে তুমি? আমি এই বিলের আতঙ্ক। আমি ভয়ঙ্কর। আমি তোর প্রাণ নেব। হা, 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 হা। না না, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না। আচ্ছা, বলো বলো বলো, তুমি কি চাও? বলো বলো। আমার একটা প্রাণ চাই। প্রাণ। মানে মানে তুমি কি চাও? তোর সন্তানের প্রাণ। তোর সন্তানের প্রাণ চাই। না না, কিছুতেই আমি আমার সন্তানের প্রাণ নিতে দেব না। তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। কারণ একজন পিতার প্রাণী আমাকে কয়েকদিন বাঁচিয়ে রাখবে, আর একজন সন্তানের প্রাণ আমাকে কয়েক বছর বাঁচিয়ে রাখবে। আহ 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 আহ। শুধু একজনের প্রাণী আমাকে অমর করতে পারবে। তাকে একদিন এই বিলে আসতেই হবে। একদিন তাকে এই বিলে আসতেই হবে। মা, আমি বাইরে যাচ্ছি। একটু দাঁড়া বাবা, আমি আসছি। এই মা নিশ্চয়ই খাবার নিয়ে আসছে। মার জন্য না না খেয়ে বের হওয়ার কোনো উপায় নেই। এই নে বাবা, খেয়ে নে। খেয়ে বের হোস না। মা, তুমি যে কি করো না! একবেলা না খেয়ে বের হলে কি হয় বলো তো? আমি কি তোকে না খেয়ে বের হতে দেব? কখনোই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও, আমি খেয়ে নিচ্ছি। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা? ওই যে উত্তর পাড়ার বিলে মাছ ধরতে। কি, মাছ ধরতে যাচ্ছিস? এরে, মুখ ফুসকে বলে ফেলেছি। এ না, বলছি কি, ওই উত্তর পাড়ার বিলে ঘুরতে যাচ্ছি। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। বাবারে, কোনো মাছ ধরার চক্করে পড়তে যাস না যেন। না না মা, আমি মাছ ধরা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ রে বাবা, কোনোভাবেই মাছ ধরতে যাবি না কিন্তু। আচ্ছা মা, মাছ ধরাটা তুমি এত অপছন্দ করো কেন? এত কথা তোর না জানলেও চলবে। আমি আবারও বলছি, কখনো মাছ ধরতে যাবি না কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে যাই এখন। আচ্ছা বাবা, সাবধানে যাস। রঞ্জন, তোর এত দেরি হলো? আমি তো ভেবেছিলাম তুই আসবি না রে। মাছ ধরার ব্যাপার, আর আমি বুঝি না এসে থাকি? তা তো অবশ্যই। মাছ ধরায় তোর মতো দক্ষ এই গ্রামে মনে হয় না আর কেউ আছে রে। আরে, এ আর এমন কি! না রে, ডোব দেওয়া, জাল তৈরি, জাল ফেলা, সব কিছুতেই তুই সমানভাবে দক্ষ রে। কোথা থেকে শিখলি রে এসব? আমি তো নিজে নিজেই শিখেছি। যদি মা বাধা না দিত তাহলে দেখতিস একদিন মাছ ধরে সব মাছ পুকুরে চাষ করে ফেলতাম রে। আচ্ছা, কাকিমা তোকে মাছ ধরতে দেয় না কেন রে? কিভাবে বলবো বল? মাকে কতবার জিজ্ঞেস করেছি, মা বলতেই চায় না। এর সাথে নিশ্চয়ই কাকিমার কোনো কষ্টের ব্যাপার জড়িয়ে আছে রে, তাই কাকিমা বলতে চায় না।
তা কি করে বলবো বল, আমি মাছ ধরতে এত পছন্দ করি, খেতেও এত ভালোবাসি, কিন্তু আমার মা জিনিসটা একদমই পছন্দ করে না। না ধরা না খাওয়া, এর থেকে দুঃখের ব্যাপার আর কি হতে পারে বল। সেটাই তো দেখ, এই যে আমি এতক্ষণ ধরে বড়শি পেতে বসে আছি, একটা মাছও উঠলো না, কিন্তু তুই এর মধ্যে কতগুলো মাছ ধরে ফেললি। এগুলো তো তোকেই দিয়ে যেতে হবে রে, মাছ তো আর আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, কাকিমা দেখলে রাগারাগি করতে পারে। রাগারাগি মানে কি যে করবে সে তো আমি জানি রে, আমি জানি। হ্যাঁ, আমিও তাই ভাবি, তুই এত কষ্ট করে মাছগুলো ধরিস আর সেগুলো আবার আমাকে দিয়ে দিস। কি আর করা, অনেকগুলো মাছ ধরলাম, আজকে উঠি রে, আমার আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এই মাছ লাগবে, মাছ, তাজা তাজা মাছ আছে, তাজা মাছ। এই মাছওয়ালা, এই তুমি এই বাসাতে এসেছো কেন? মাছ বিক্রি করতে আসছি, মাছ লাগবো নাকি? তাজা তাজা মাছ আছে, তাজা তাজা। না না, আমাদের কিছু লাগবে না, তুমি যাও তো এখান থেকে, এক্ষুনি যাও। দাঁড়াও না মা, এমন করছো কেন? তো উনি যখন এসেই পড়েছেন, তখন উনার কাছ থেকে কিছু মাছ কিনে রান্না করো না। না, কখনো না, এ বাড়িতে কখনোই মাছ রান্না হবে না। একবার দেখেন বোন, তাজা মাছ কিন্তু, একদমই তাজা তাজা। তুমি চুপ করো, যাও এখান থেকে, অন্য জায়গায় গিয়ে মাছ বিক্রি করো। বাবা রে বাবা, কি মেজাজ! মাছ দেখে কারো এত মন মেজাজ খারাপ হয় আগে কখনো দেখি নাই। থাক বাবা, আমি বরং এখান থেকে চলে যাই। হ্যাঁ তাই যাও, এ বাড়িতে আর কখনো এসো না। তুমি এমন কেন মা? কয়টা মাছ কিনলে কি হতো? মাছ কিনে কি করব? এ বাড়িতে কেউ মাছ খায় না। আমি মাছ খুব পছন্দ করি মা, আবার মাছ ধরতেও ভালোবাসি। কি কি বললি তুই? কি বলছিস তুই? তুই মাছ ভালোবাসিস? বের হ, বের হ, বাড়ি থেকে এক্ষুনি বের হ। যাচ্ছি, এ বাড়িতে থেকে তোমার পাগলামি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে চাই না, আমি চলে যাচ্ছি। খোকা, খোকা, যাসনি খোকা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে না হয় দু একটা কথা বলেই ফেলেছি খোকা। তুই যদি জানতি যে আমি কেন মাছ ধরা অপছন্দ করি, তাহলে তুই কখনোই আমার ওপর রাগ করতে পারতি না। মাছ খেতেও দেয় না, মাছ ধরতেও দেয় না, কি পেয়েছে, মগের মুলুক নাকি? আমি মাছ খেতে কত ভালোবাসি, অথচ আজ পর্যন্ত কখনোই মা বাড়িতে মাছ রান্না করেনি। মাছ তার এমন কি ক্ষতি করেছে, কি এমন সর্বনাশ করেছে? রঞ্জন, রঞ্জন। কে 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 কথা বলে? কে? সত্যি কি আমাকে কেউ ডাকছে, নাকি আমি ভুল শুনছি? আরে, ওটা রহমত চাচা না? জাল নিয়ে এই জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে? যাই তো, গিয়ে দেখি। আরে এ কি, কি সুন্দর রঙিন মাছ! আজকে তুই আমার শিকার। কে 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 তুমি? আমি বিলের ভয়ঙ্কর, আমি বিলের আতঙ্ক। আজকে তুই আমার শিকার। মানে মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর প্রাণ নেব। কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ক্ষতি করিনি তোমার। তোমার কি কোনো ক্ষতি করেছি আমি? তোর প্রাণ না নিলে যে আমি বাঁচতে পারবো না রে। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ঠিক আছে,
তাহলে তুই তোর সন্তানের প্রাণ দিয়ে দে আমাকে, যা আমাকে কয়েক বছর বাঁচিয়ে রাখবে। আহ 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 আহ। না না, আমার সন্তানকে মেরো না। তাহলে তোকে মরতে হবে। সন্তানের প্রাণ দিবি না যখন, তাহলে তোর প্রাণটাই দে। আমাকে মেরো না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমি কি দেখলাম? এ তো ভয়ঙ্কর। এখানে কিছুতেই থাকা যাবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে হবে। আহ আহ। মা, ও মা, মা। কি রে বাবা, তুই আসতে এত দেরি করেছিস কেন? মা, আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছি। ওই ঝোপঝুর কি যেন, ওই রূপঝুরির জঙ্গলে। রূপঝুরি জঙ্গলে? তুই ওখানে কেন গিয়েছিলি? তুই ঠিক আছিস তো? কোনো ক্ষতি হয়নি তো তোর? আমি ঠিক আছি, কিন্তু ওই রহমত চাচা। কি হয়েছে? কি হয়েছে রহমত ভাইয়ের? রহমত চাচার পেছনে পেছনে আমি রূপঝুরির জঙ্গলে গিয়েছিলাম। এরপর এর মানে ওই জল রাক্ষস আবারও মানুষের প্রাণ নিচ্ছে, মানুষ হত্যা শুরু করেছে। জল রাক্ষস? হ্যাঁ, জল রাক্ষস। এই জল রাক্ষসই তোর বাবাকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? হ্যাঁ, তখন তোর সবেমাত্র জন্ম হয়েছে। এই যে বাবা, ঝুনঝুন, নাও নাও, আমার বাবা এটা। সারাদিন ছেলের সাথে কথা বললেই হবে? তোমার নাচ মাছ ধরতে যাওয়ার কথা। মনে আছে গো, মনে আছে। আজ আমরা সবাই মিলে একটা নতুন বিলে মাছ ধরতে যাব। নতুন বিল? সেটা আবার কোথায়? ওই বিলের খোঁজ করিম বের করেছে গো। বুঝতে পেরেছো? ওই বিলে নাকি মাছের অভাব নেই। তাই নাকি? অবশ্য তোমাদের যে মাছ ধরার নেশা, তোমরা তো সারাদিন শুধু এই বিল ওই খাল খুঁজতে থাকো। তা ঠিক বলেছ। তা আজ কি দিয়ে মাছ ধরবে? আজ বিলে বড়শি দিয়ে মাছ ধরবো। তাহলে আজ কিন্তু খুব সুন্দর দেখে একটা মাছ ধরে আনবে। আচ্ছা, তাই আনবো। এখন জলদি খাবার দাও তো, খেয়ে জলদি বের হতে হবে। হ্যাঁ, এখনই দিচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এই জঙ্গলটার প্রতি কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ বোধ হচ্ছে। যাই তো, ভেতরে গিয়ে দেখি। বাবা, বেশ ঘন জঙ্গল তো। আগে তো কখনো এই জঙ্গল খেয়াল করিনি, আর কখনো ভেতরেও যাইনি। আরে বাহ, বেশ বড় বিল তো। এই বিলে নিশ্চয়ই মাছ আছে। করিমদের নিয়ে একদিন এই বিলে আসতে হবে। আজ আমি বড়শি পেতে বসে থাকি, দেখি কোনো মাছ পাই কিনা। আরে আরে, এই তো অদ্ভুত ব্যাপার। নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর সুন্দর মাছ এই বিলে। তোমার দোহাই লাগে, আমাকে তুমি ছেড়ে দাও। আরে, মাছটা দেখি কথা বলছে। তুমি কি সত্যিই কথা বলছো, নাকি আমার মনের ভুল? না গো, তোমার মনের ভুল না, আমি সত্যিই কথা বলতে পারি। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক মূল্যবান একটা জিনিস দেব। তুমি আমাকে মূল্যবান জিনিস দেবে? আমার কিছুই লাগবে না, আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিচ্ছি। আমাকে ছেড়ে দিলে, কিন্তু কিচ্ছু চাইলে না। বড় ভুল করলে। এরপর যদি আমার কাছে কিছু চাইতে আসো, তবে কিন্তু এর মূল্য দিতে হবে, অনেক বড় মূল্য। তুমি সামান্য একটা মাছ মাত্র। তোমাকে ছেড়ে না দিলে তুমি হয়তো মরেই যেতে, আর আমাকে কিনা মূল্যবান জিনিস দেবে। আচ্ছা ঠিক আছে, আমি কি দিতে পারি
আর কি না দিতে পারি সেটা সময় হলেই দেখা যাবে। দিনে দুপুরে মনে হয় চোখে ধাঁধা লাগলো। যাই, করিমকে খবর দিয়ে এই বিলে নিয়ে আসি। এ কি আয়েশা, কি হয়েছে? তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? আয়েশা তো কথা বলছে না, আমি কি করব? যাই যাই, এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসি। বুঝলাম, এ তো বড় কঠিন রোগ হয়েছে, কখনোই সারবে না। তোমার স্ত্রী ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। এইসব এইসব আপনি কি বলছেন কবিরাজ মশাই? যা বলছি ঠিকই বলছি। তুমি মনকে শক্ত করো, তোমার স্ত্রীর হাতে আর বেশি সময় নেই। না কবিরাজ মশাই, এ আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এর কোনো একটা উপায় আছে। আমাকে ক্ষমা করো, আমার বলতে খুব খারাপ লাগছে। আমার এ রোগের কোনো উপায় জানা নেই। আমি আসি। না আয়েশা, তুমি কিছুতেই মরতে পারো না। নিশ্চয়ই এর কোনো একটা উপায় আছে। এ রোগের ওষুধ কোনো না কোনো জায়গায় ঠিকই পাওয়া যাবে। ওই ওই মাছটা নিশ্চয়ই কোনো একটা উপায় বলতে পারবে। যাই, ওই মাছটার কাছে গিয়ে সাহায্য চাই। কিন্তু মাছটা তো বলেছিল তার উপকারের বিনিময়ে মূল্য পরিশোধ করতে হবে। যত বড় মূল্যই হোক না কেন, আমার স্ত্রীর জীবনের চাইতে তা কিছুই না। আমাকে যেভাবেই হোক আয়েশাকে সুস্থ করে তুলতে হবে। রঙিন মাছ, ও রঙিন মাছ, আমার বড় বিপদ, একবার সামনে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আসবে। আর কি জন্য এসেছো আমি তাও জানি। এই বিল থেকে একটু পানি নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে সে সুস্থ হয়ে যাবে। তুমি এসব জানলে কি করে? আমি সব জানি। যাও, এখন সময় নষ্ট করো না, এর মূল্য পরিশোধের কথা মনে রেখো। সত্যি আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ অবশ্যই, যাও, জলদি বাড়ি ফিরে যাও। আমার কি হয়েছিল? তোমার কিছু হয়নি, তুমি শুধু একটু অজ্ঞান হয়ে গিয়েছিলে। আয়েশা, তুমি বিশ্রাম করো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু আসছি। রঙিন মাছ, ও রঙিন মাছ, আমি এসেছি। আমি জানতাম তুমি আসবে। তোমাকে অনেক ধন্যবাদ। আমার স্ত্রী একদম সুস্থ হয়ে গেছে। এখন বলো, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? আর তুমি কি দিতে পারবে? অবশ্যই পারবো। আমি তোমার ছেলের প্রাণ চাই। কি কি বলছো তুমি? শুক্ল পক্ষের 3য় সপ্তাহের প্রথম দিনে তোমার ছেলের জন্ম। তোমার ছেলের যোগাযোগ হবে পানির সাথে। এই ছেলের প্রাণই আমার দরকার। আমার ছেলের প্রাণ নিয়ে তুমি কি করবে? তুমি একটা সাধারণ মাছ। কারণ আমি অমর হতে চাই। তুমি অমর হতে চাও? হ্যাঁ, আমি কোনো সাধারণ মাছ নই, আমি হলাম জল রাক্ষস। এ কি ভয়ঙ্কর! এবার তোর ছেলেকে মরতে হবে। না না, তুমি আমার ছেলেকে মেরো না। তার বদলে তুমি কি চাও বলো, তুমি আমাকে বলো তুমি কি চাও। তোর ছেলের প্রাণের মতো মূল্যবান আর কোনো জিনিস নেই রে। না না, তুমি তার বদলে আমার প্রাণ নাও। আমি স্বেচ্ছায় প্রাণ দিতে প্রস্তুত। তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তুই প্রাণ দিয়ে তোর ছেলেরই ক্ষতি করলি। তোর আত্মত্যাগ তোর ছেলের প্রাণের মূল্য আরো বাড়িয়ে দিল। একদিন তোর ছেলের প্রাণ আমি নেবই,
একমাত্র সেটা পারবে আমাকে অমর করতে, শক্তিশালী করতে। মানুষটা মাছ ধরতে, মাছ খেতে কত ভালোবাসতো, আর এই মাছ ধরাই তার কাল হলো। কিন্তু মা, তুমি এসব কি করে জানলে? আমাকে এক ফকির বাবা সবকিছু বলেছেন। তিনি তার বিশেষ শক্তি দিয়ে আমাকে সবকিছু দেখিয়েছেন। তিনি বলেছেন, যেভাবেই হোক আমি যেন তোকে মাছ ধরতে না দেই, মাছ খেতেও না দেই, কারণ সেই জল রাক্ষস তোকে এখনো খুঁজে চলেছে। কিন্তু আমার ভয়টাই সত্য হলো, জল রাক্ষস তোর খোঁজ পেয়ে গেছে। তোমার নিষেধ সত্ত্বেও আমি মাঝে মাঝে মাছ ধরতাম, তাই হয়তো সেই রাক্ষস আমার খোঁজ পেয়ে গেছে। আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে, আর এক মুহূর্ত এখানে না। না, তোদের আর পালাতে হবে না। ফকির বাবা, আপনি? সেই জল রাক্ষসের মরার সময় হয়েছে। আমি এতদিন সেই অস্ত্রটাই খুঁজছিলাম, এখন জানি অস্ত্রটা কি। আর তোর বাবা মরেনি রঞ্জন, তোর বাবা মরেনি। বাবা মারা যায়নি? না না, তোমরা দুজনেই চোখ বন্ধ করো। তোর প্রাণ আর ছেলের প্রাণ আমি একই সাথে নেব, তাহলে আমি আরো শক্তিশালী হব। তাই তো তোকে না মেরে আমি এতদিন বন্দি করে রেখেছি, এখন শুধু তোর ছেলের অপেক্ষা। ওই রাক্ষস আমার বাবাকে বন্দি করে রেখেছে। ফকির বাবা, যেভাবেই হোক আমার বাবাকে বাঁচাতে হবে। আমি জানতাম রঞ্জন তুই আসবি। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। ওই দেখ, তোর ছেলে এসেছে। এবার তোরা মৃত্যুর জন্য তৈরি হ। শয়তান রাক্ষস, সেই সুযোগ তুই কখনোই পাবি না। আমরা তোকে ধ্বংস করতে এসেছি। কিভাবে ধ্বংস করবি? আমাকে ধ্বংস করার মতো কোনো শক্তি আজও পৃথিবীতে জন্মায়নি। অবশ্যই জন্মেছে। রঞ্জনের রক্ত যদি তোকে অমর করতে পারে, তাহলে রঞ্জনের রক্ত তোকে ধ্বংস করতে পারে। না ফকির, না। খবরদার ফকির, তুই সাবধান হয়ে যা। রঞ্জনকে সাবধান কর। তোর দিন শেষ জল রাক্ষস, তোর দিন শেষ। রঞ্জন, আর দেরি করো না। পাথরটার গায়ে তোমার আঙ্গুলের কয়েক ফোঁটা রক্ত দাও, জলদি। ও যদি আমার বাবার কোনো ক্ষতি করে? ও কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখন তুমি আছো। তুমি নিজেও জানো না তোমার শক্তি কতখানি। আর দেরি করো না, জলদি রক্ত দাও। আমি অমর হব। তোর এই পাথর আমার কোনো ক্ষতি করতে পারবে না। জল রাক্ষস, তোর দিন শেষ। রঞ্জন, জলদি পাথরটা রাক্ষসটার কপাল লক্ষ্য করে ছুঁড়ে মারো। না না, এ তুই কি করলি রঞ্জন? না না, তুই এই কি করলি রঞ্জন? বাবা, বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। ফকির বাবা, আপনার জন্য আমি আমার বাবাকে ফিরে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনার জন্য আমি আজ আমার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি। তোমাদেরকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। এখন চলো, দ্রুত এই জঙ্গল থেকে বের হতে হবে। কতবার বললাম আজকে না আসি, কাল সকালেই আসবো একেবারে। শুনলো না আমার কথা। এখন এই এত রাতে একা একা বাড়ি যাই কি করে? না, কাউকেই তো দেখতে পারছি না। আবার ওইদিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। দেখি দেখি, ওইদিকে একটু গিয়ে দেখি কাউকে পাই কিনা। ওই তো একটা লোককে দেখা যাচ্ছে মনে হয়। যাই যাই, তার কাছে যাই, দেখি লোকটা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা।
কি তোমার ছেলের কি জ্ঞান ফিরলো নাকি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে? আহ, থামো তো। ছেলেটা আমার কত কষ্ট করে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওই তো ইব্রাহিম চোখ খুলেছে। এ কি, আমি এখানে এলাম কি করে? কেন, তোমার কি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল? না বাবা, মানে বুঝেছি, কাল আসতে গিয়ে তাড়াহুড়া করে না খেয়ে চলে এসেছো, এজন্যই তো মাথা ঘুরে স্টেশনে পড়েছিলে। কিন্তু আমি স্টেশন থেকে বাড়িতে আসলাম কিভাবে? কি করে আবার? আমি তোর দেরি দেখে তোর বাবাকে বলে স্টেশনে মানুষ পাঠিয়েছিলাম, ওরাই তোকে নিয়ে এসেছিল। আচ্ছা, তা ঠিক আছে। এবার বলো দেখি, এত জরুরি তলব করে কেন ডাকালে? কি এমন হয়েছে? এখনো হয়নি কিছু, কিন্তু হবে। এবার অনেক বড় অনুষ্ঠান হবে, লোকজন খাবে, নাচবে, গাইবে। কিন্তু কি উপলক্ষে সবাই এত আনন্দ উল্লাস করবে, সেটা তো বলো আগে। সেসব কথা না হয় পরেই শুনলি, তার আগে তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। আরে বাহ, পেঁপেগুলো তো বেশ ভালো পেকেছে। যাওয়ার সময় সাথে করে কতগুলো পেঁপে নিয়ে যাব। বাবা ইব্রাহিম, কোথায় গেলি বাবা? আয় বাবা, খেতে আয়। এত খাবার কেন রান্না করেছো মা? বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে নাকি? আত্মীয় আসতে যাবে কেন রে? তুই কতদিন পর বাড়িতে আসলি, তাই তো তোর জন্য সব রেঁধেছি। আচ্ছা মা, তুমি বলো তো, তোমরা আমাকে কেন এত জরুরি ডেকে আনলে? তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে, তাকে দেখতে যেতে হবে। আজই যেতে হবে মা? হ্যাঁ রে বাবা, তোর বাবা যা রাগী মানুষ, একবার যা বলে তাই করে। তুই তাড়াতাড়ি খেয়ে দে, রেডি হয়ে নে, আমিও দেখি ওদিকে সে কি করে। হায় রে কপাল, কি ভেবেছিলাম আর কি হলো। যাক, কি আর করার, কপালে যা আছে তা তো হবেই। এত রাতে কে আবার জানালায় কড়া নাড়ছে? এইখানে তো কেউই নেই, তাহলে কে এতক্ষণ জানালা খটখটালো? এখানে দাঁড়িয়ে কি করছো বাবা? আরে সজীব কাকা, তুমি কখন আসলে তুমি? তোমার আসার খবর শুনে চলে আসলাম বাবা। তোমাকে না দেখে কি আর আমি থাকতে পারি বলো? সেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম, আর এখন তুমি কত বড় হয়ে গেছো। আচ্ছা সজীব কাকা, এই পেঁপে বাগানে কত পেঁপে পেকে আছে, কিন্তু কেউই এগুলো নেয় না কেন? এ এক অদ্ভুত ঘটনা বাবা। আমি যতদূর জানি, এই অভিশপ্ত বাগানের ফল যে একবার খাবে, সেই অকালে প্রাণ হারাবে বাবা। কিন্তু এইসব কুসংস্কার তো এখন চলে না কাকা, মানুষ কত উন্নত হয়েছে। কুসংস্কার না বাবা, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। রোজ রাতে এই পেঁপে বাগানের মালিক এখানে এসে কান্না করে, অনেকে দেখেছেও বটে। কিন্তু কাকা, আমার না এগুলো একদম বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আজ রাতে একটু ঘর থেকে খেয়াল করে দেখলেই সব বুঝতে পেরে যাবে।
কই, অনেক রাতি তো হলো, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। না না, এখানে কি হয় আমাকে দেখতেই হবে। ওই তো সে লোক। আজ আমাকে দেখতেই হবে কে এলো, আর কেন সে আমার সামনে আসছে বারবার, কি চায় সে আমার কাছে। কে কে আপনি? আমার দিকে তাকান। কি চান আপনি? এত রাতে পেঁপে বাগানের দিকে কেন যাচ্ছেন? কে 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 আপনি? কি চান আপনি? প্রতিশোধ প্রতিশোধ চাই আমি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ চাই। এই কি বাবা, তুমি এত রাতে এখানে? তার আগে তুমি বলো, ওই লোকটা কে ছিল, আর আমাকে কেন মারতে চায়, আর কেন বলছিল প্রতিশোধ চাই? সব বলবো বাবা, সব বলবো, কিন্তু তার আগে আমার সাথে চলো, তুমি আগে বাড়ি চলো। এই কলা বাগান ছিল শফিক মাঝির। তোমার বাবার থেকে নেওয়া ধারের টাকা না দিতে পারায় বাবু শফিকের কাছ থেকে জোর করে এই পেঁপে বাগানটি লিখে নেয়। সেই শোকে শফিক মাঝি এই পেঁপে বাগানে এসে আত্মহত্যা করে। তার মানে আমার বাবার জন্যই এই আত্মা এখানে ঘুরে বেড়ায়, আমার প্রাণ নিতে চায়। হ্যাঁ বাবা, কিন্তু এই কথা বড় বাবু কাউকে বলতে নিষেধ করেছে, এমনকি তোমাকেও। তুমি আমাকে অনেক বড় উপকার করলে এই কথাটা বলে। এখন যেভাবেই হোক আমাকে এই আত্মার মুক্তি দিতে হবে। তুমি আমাকে কালই একটা বড় সাধুর কাছে নিয়ে চলো। ঠিক আছে বাবা, কালই আমি তোমাকে একটা বড় সাধুর কাছে নিয়ে যাব। এখন আমি চলি। সাধু বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তুই কি বলতে চাস তা আমি জানি। বল, কি জানতে চাস? এই আত্মার থেকে মুক্তির কি কোনো উপায় নেই? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সমস্যারই সমাধান আছে রে পাগল, কিন্তু এ যে বড় কঠিন কাজ। আমি সব কিছু করতে রাজি, আপনি শুধু বলে যান আমাকে কি কি করতে হবে। তোকে আগে ওই আত্মার হাত থেকে রক্ষা পেতে হবে। তার জন্য তোকে মাঝির মেয়েকে বিয়ে করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমি মাঝির মেয়েকেই বিয়ে করব। তুই মাঝির মেয়ে নীলাকে বিয়ে করলেই ওর সব রাগ শেষ হয়ে যাবে, কারণ তখন তোকে মারলে ওর মেয়েকে যে বিধবা হতে হবে। ও ওর মেয়েকে অনেক ভালোবাসে, তাই তোকে মাফ করে দেবে। এখনই আসবে তোমার বাবা। আমার খুব ভয় লাগছে, বাবা যদি তোমার সাথে কিছু করে বসে। আমার কিছুই হবে না, তুমি শুধু আমার সাথে থেকো। ভয় পাস নে মা, আমি তোদের কোনো ক্ষতি করব না। দেখেন, আপনার মনের আশা আমি পূরণ করেছি, আপনার মেয়েকে আমি বিয়ে করেছি। এখন আমার আর কোনো অভিযোগ নেই। আমি তোমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার জন্য, কিন্তু তুমি যেহেতু আমার মেয়েকে বিবাহ করেছো, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। এক গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসতো। বুড়ি 3 বেলায় ভাতের সাথে মাছ খেতে পছন্দ করত। আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক মুঠো ভাত খেতে পারছি না। যাই, আজকে ছিপটা নিয়ে একটু যাই, দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা।
বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে। বুড়ি তার ছিপটাকে পুকুরে ফেলল। তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকালো না। হে আল্লাহ, আজকে আমার ছিপে কোনো মাছ আটকাবে না। আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না। তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। আচ্ছা, দেখি আর একটু চেষ্টা করি, একটা মাছ হয়তো উঠতে পারে। তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখেই কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না। হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল। বুড়ি প্রাণপণ চেষ্টা করে সেই মাছটাকে পাড়ে নিয়ে আসলো। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। এই মাছটা দিয়ে তো 1 সপ্তাহ কেটে যাবে আমার। এদিকে সন্ধে নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কে কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কে রে, আমার কথা কি তুই শুনতে পারছিস না? শাকচুন্নিকে যদি মাছটা দিব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। আরে, এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও তাই নাকি? তাহলে আরেকটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তার পিছু পিছু তত জোরেই হাঁটে। কিরে, তুই আমাকে মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই না? আরে দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দেব দেব, বলছি তো তোকে দেব। কিরে, মাছ না দিয়ে ঘরে ঢুকে পড়লি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি এত কষ্ট করে মাছটা ধরে এনেছি তোকে দেওয়ার জন্য। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা বলছি এখান থেকে। কি বললি? আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা কথা বলে এত দূরে নিয়ে এলি? দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না তুই আমাকে মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য আগুনে খুন্তি গরম করতেই হবে। ও, মাছ নিয়ে তবেই যাবি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি তো? হ্যাঁ খাবো বুড়ি, তুই মাছ দে আমাকে, তুই মাছ দে। একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না।
তুই দেয়ালের উপর দিকে একটা ছোট ফুটো দেখতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তুই দে আমাকে মাছটা দে। তুই এই গর্তের ভেতর দিয়ে তোর হাতটা বাড়া, আমি তোর হাতে মাছটা দিচ্ছি। নে বুড়ি, হাতটা দিলাম, তুই আমাকে মাছটা দে এখন আমাকে মাছটা দে। এই নে তোর মাছ, খা এখন বেশি করে। ওরে বাবা রে, গেলাম। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ওরে আমার হাত পুড়ে গেল রে। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, এখান থেকে পালাই রে। বুড়ি আমার হাত পুড়ে ফেলল রে। পালাই, বুড়ি আমাকে মেরে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছে না তোর? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাবার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। আহা, কত খিদে পেয়েছে আমার, আর সহ্য হচ্ছে না। তখন আমি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি ইউনিভার্সিটি থেকে প্রায় 1 কিলোমিটার দূরের একটা একরুমের বাড়িতে ভাড়া থাকি। পাশেই একটা হোটেলে আমার খাওয়া দাওয়া চলে। এখানে আমার বেশ ভালোই লাগে। এখানকার মানুষ, প্রকৃতি সবকিছুই আমার ভালো লাগে। শুধু একটু মন খারাপ হয় যে এখানে আমার মা বাবা আমার সাথে থাকেন না। তারা থাকেন আমাদের গ্রামের বাড়ি বকুলপুরে। আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে যখন আমি বাড়ির দিকে যাচ্ছি, হোটেল থেকে একজন আমাকে ডাকলো, বাবা আমিনুল। উনি হোটেলের মালিক জামাল চাচা। জি চাচা, তোমার একটা চিঠি এসেছে, এই নাও। পোস্টম্যান তোমাকে বাসায় না পেয়ে চিঠিটা এখানে দিয়ে গেছে। তা কার চিঠি বাবা? আমার মায়ের। ধন্যবাদ চাচা। চিঠিটা হাতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলাম। ঘরে ঢুকে আমি চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠিটা পড়ে জানতে পারলাম আমার বাবা খুব অসুস্থ। চিঠিটা পড়েই খুব খারাপ লাগছে। বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে। সাথে সাথে মাকে একটা চিঠি লিখলাম। আগামী শনিবার আমার পরীক্ষা শেষ হবে, আর সেদিন সন্ধ্যার ট্রেনেই আমি বাড়ি ফিরব। আজ পরীক্ষা শেষ, আজ সন্ধ্যার ট্রেনেই বাড়ি যাব। পরীক্ষা শেষ করেই তাড়াতাড়ি স্টেশনে গেলাম ট্রেন ধরতে, কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য ট্রেন ধরতে পারলাম না। স্টেশন মাস্টার জানালো পরবর্তী ট্রেন রাত 11টায় ছাড়বে। এর মাঝে কি একটা কারণে আজ আর কোনো ট্রেন ছাড়বে না। কোনো উপায় না দেখে স্টেশনে বসেই ট্রেনের অপেক্ষা করছি, কিন্তু আজ স্টেশনে তেমন বেশি মানুষ নেই। অল্প কয়েকজন মানুষ এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। এর মধ্যে রাত 10:30 বেজে গেছে। আমি ট্রেনে উঠে পড়লাম। কি আশ্চর্য, এত বড় ট্রেনে মাত্র কয়েকজন মানুষ সফর করছি আমরা। কিছুক্ষণ হলো
ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন চলে এলো পাহাড়তলি স্টেশনে। এই স্টেশনে আমি বাদে ট্রেনে সবাই নেমে পড়ল। ট্রেন আবার চলতে শুরু করলো। কেমন যেন ভয় ভয় লাগছে। এত বড় একটা ট্রেনে আমি একা একজন যাত্রী। রাত 1টা বাজে। আমার চোখে কখন যেন ঘুম এসে গেল। ঘুম ভাঙলো হঠাৎ একটা শব্দে। চোখ খুলে দেখি আমার সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। সে তার তীক্ষ্ণ চোখ দিয়ে আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। কিন্তু একটু আগে তো ট্রেনে আমি একা ছিলাম। উনি কোথায় ছিলেন? হয়তো কোথাও ছিলেন। এত বড় ট্রেন আমি হয়তো দেখিনি। হঠাৎ করেই লোকটা আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নোয়াপাড়া স্টেশন। সেখান থেকে যাব বকুলপুর গ্রামে। আর আপনি? আমি ঠিক জানি না। মানে? কিছু না। তুমি কি খুবই চিন্তিত আছো কোনো বিষয়ে? জি না হ্যাঁ। নিশ্চয়ই তোমার বাড়িতে কেউ অসুস্থ, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? তা না হলে কেউ এত রাতে একা একা ট্রেন ভ্রমণ করবে কেন? তা তুমি তো বললে না তোমার কে অসুস্থ? আমার বাবা। তা চাচা, আপনি তো বললেন না আপনি কোন স্টেশনে যাবেন? সেটা তোমার না জানলেও চলবে। লোকটার অমন পড়া জবাব শুনে আমি একটু ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম। তারপর দুজনেই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। পরবর্তী স্টেশন আসতেই লোকটা নেমে পড়ল, আর আমি এবার একাই রয়ে গেলাম ট্রেনে। অবশেষে ট্রেন চলে এলো আমার স্টেশনে। স্টেশনে নেমে দেখলাম আমি ছাড়া আর কেউ নেই। আমি একটু এগিয়ে যাওয়ার পর দেখলাম সেই লোকটা এই স্টেশনে এদিকেই আসছে সে। আমি তার সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলাম। আমার দিকে না তাকিয়েই লোকটা চলে গেল। আমি তাকিয়ে দেখলাম স্টেশনের বাইরে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে প্রবল ভাবে। এখনো আরো 3 গ্রাম পর আমার গ্রাম বকুলপুর। দিনের বেলায় এখানে রিক্সা পাওয়া যায় না। এত রাতে আমি কিভাবে যাব? এসব চিন্তা করতে করতেই দেখি একজন রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে এদিকেই আসছে। এই যে চাচা, বকুলপুর গ্রামে যাবেন? এত রাতে আমি এত দূর যাব না। চলুন না দয়া করে, আমি আপনাকে বেশি ভাড়া দেব। আপনি যত টাকা বলবেন তাই দেব। চলুন না। ঠিক আছে, তাহলে যাব, কিন্তু বকুলপুর পর্যন্ত যেতে পারবো না। তার আগের গ্রাম বেলতলি নামিয়ে দেব। 500 টাকা দিতে হবে। গেলে চলুন। এখন আর কোনো উপায় নেই। এভাবে যত দূর যাওয়া যায় তাই ভালো। এত রাতে যে রিক্সা পাওয়া গেছে তাই অনেক। কি যাবেন না চলে যাব? আরে না না, যাব, চলুন। আপনি আমাকে বেলতলিই নামিয়ে দিন। রিক্সাওয়ালা আর আমি পুরো রাস্তায় একটা কথাও বললাম না। চলুন, নেমে পড়ুন, এসে গেছি বেলতলি। আপনি যদি একটু কষ্ট করে আমাকে বকুলপুর পর্যন্ত পৌঁছে দিতেন অনেক উপকার হতো।
আমি তো আপনাকে আগেই বলেছি। এখন আমাকে আবার বিরক্ত করছেন। আমার ভাড়া দিন, আমি আর যেতে পারবো না। আমি রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে হাঁটতে শুরু করলাম অন্ধকারের মধ্যে। একটু দূর যেতেই দেখলাম দূর থেকে দুইটা লাল চোখ আমার দিকেই আসছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, এদিক ওদিক তাকালাম। একটু পরে দেখলাম চোখ দুটা নেই ওখানে। তাহলে কি এটা আমার মনের ভয় ছিল? হবে হয়তো। আমি আবার হাঁটতে শুরু করলাম। পেছন থেকে হঠাৎ একজন লোকের কণ্ঠ আমার কানে এলো। আপনি কে? লোকটির কথা শুনে আমি পেছনে তাকাতেই দেখলাম 23-24 বছরের একজন যুবক। আমি আমিনুল হক। তুমি কি বকুলপুর গ্রামের শাহাদাত হক সাহেবের ছেলে? হ্যাঁ। আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, চিনি তোমার বাবাকে। কিন্তু তুমি এত রাতে এখানে কেন? আমি ট্রেন মিস করেছিলাম, তাই বাড়ি ফিরতে এত রাত হয়েছে। আর আপনি এত রাতে এখানে? আমি পাশের গ্রামে একটা কাজে গিয়েছিলাম, কাজ শেষ হতেই দেরি হলো আর কি। আপনি কোন গ্রামে যাবেন? শেওড়াপাড়া, তোমার গ্রামের পরের গ্রাম, চেনো নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, চিনব না কেন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি, নইলে অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। আপনি তো বললেন না আপনার নামটা যেন কি? আব্দুল মজিদ। আমার বাবার নাম কামাল মজিদ। তোমার বাবা আমাকে খুব ভালোভাবেই চেনে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম আবার সেই লাল লাল চোখ দুটো আমাদের দিকে আসছে। আমি তাকিয়ে দেখছি, এ কি, আরো কতগুলো লাল লাল চোখ আমাদের দিকে এগিয়ে আসছে। মজিদ ভাই, ওই দেখুন, ওগুলো কি? আরে ওসব কিছু না, ওগুলো রাতের বেলা শিয়াল ঘুরে বেড়ায়, তুমি ভয় পেও না, চলো। আমরা দুজনেই হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ওই চোখগুলো এখন আর দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এলাম। এই তো আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে আমি আজ আসি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আবার দেখা হবে, একদিন আসবেন আমাদের বাড়ি। তারপর আমি ঘরের দরজায় কড়া নাড়লাম। রাত তখন প্রায় 3:30। মা দরজা খুলে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা, কেমন আছো? আমাকে ঘরে ঢুকতে দাও। হ্যাঁ, আয় আয় বাবা, ঘরে আয়। তুই এত রাতে? তোর বাবা তোকে এগিয়ে আনতে স্টেশনে গিয়েছিল। স্টেশন মাস্টার বলল আজ আর কোনো ট্রেন আসবে না, তাই তোর বাবা চলে এসেছে। এরই মধ্যে বাবার ঘুম ভেঙে গেছে। তুই এত রাতে কিভাবে এলি? কার সাথে এলি? খুব কষ্ট হয়েছে আসতে বাবা, তবে রাস্তায় শেওড়াপাড়া গ্রামের আব্দুল মজিদ সাহেবের সাথে দেখা হয়েছিল, তার সাথেই চলে এসেছি। কার সাথে? আব্দুল মজিদ সাহেবের সাথে? তুমি নাকি তাকে চেনো? ওনার বাবার নাম কি যেন বললো? হ্যাঁ, মনে পড়েছে, কামাল মজিদ। বাবা মা দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা? কি হয়েছে মা? আব্দুল মজিদ আমার ছোটবেলার বন্ধু। 23 বছর বয়সে ও মারা গিয়েছিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি এতক্ষণ একটা মৃত ব্যক্তির সাথে ছিলাম, এটা কিভাবে সম্ভব? তার সাথে আমি কতটা রাস্তা একসাথে এসেছি, আর এখন শুনছি সে একজন মৃত ব্যক্তি। এইসব চিন্তা করতে করতে আমার মাথাটা ভারী হয়ে এলো, আর আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন নিজেকে বিছানায় পেলাম, আর মা বাবার সামনে বসে আছে।
রাতে আমার সাথে যা যা হয়েছিল সবকিছু আমি মা বাবাকে খুলে বললাম। কাল হয়তো তোর এত বিপদ থেকে তোকে রক্ষা করতে আব্দুল মজিদ এসেছিল। কথাটা বলতে বলতে বাবা কেঁদে ফেলল।